আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের শেষ পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিশি বলল, তখন ওই মেয়েটাকে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। আমি মনে মনে ভাবলাম, একেই বলে গ্রামের সহজ সরল মেয়ে, নিজে মেরে নিজেই এখন আফসোস করতেছে। সত্যি নিশির মনটা অনেক নরম। আমার চুপ থাকা দেখে নিশি আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম, সত্যিই বলছো। ওকে আচমকা এভাবে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। আসলে ও এবার এসেছিল কোনো ক্ষতি করতে নয়, বরং ক্ষমা চাইতে আর বন্ধুত্ব করতে। কারণ তোমাকে তো সবই বলেছি, ওর বন্ধুগুলো ওকে কিভাবে ধোকা দিয়েছে। নিশি বলল, এখন কি করা উচিত? আমি বললাম, তুমিই বলো। নিশি বলল, ঠিক আছে, এবার আসলে ওকে ক্ষমা করে দিও আর আমার হয়ে ওকে সরি বলে দিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাও, কাল আবার ভার্সিটিতে যেতে হবে। নিশি বলল, আচ্ছা। বলেই নিশি আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো। আমি চোখ বুঝলাম, কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি আগেই উঠে ফ্রেশ হয়ে আমার জন্য নাস্তা বানাচ্ছে। তাই আমিও ফ্রেশ হয়ে নিলাম। এসে দেখি এখনো নিশির রান্না হয়নি। আমিও কিচেনে গেলাম, গিয়ে আচমকা নিশিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। নিশি আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠলো আর বলল, কি করছো, ছাড়ো তো, দেখছো না আমার জামাইটার জন্য রান্না করছি। আমি বললাম, কিন্তু আমার ছাড়তে ইচ্ছে করছে না। বলেই নিশির ঘাড়ে একটা কিস করে ওর কাঁধে থুতনি রাখলাম। তারপর নিশি বলল, ছাড়ো তো, এখন রান্না এখনো শেষ হয়নি, ভার্সিটিতে যেতে হবে না, পারলে একটু হেল্প করো। আমি বললাম, ওকে বাবা, করছি। বলেই আমিও নিশিকে রান্নার কাজে হেল্প করলাম। রান্না শেষে দুজনে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আগে নিশিকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমিও আমার ভার্সিটিতে চলে আসলাম। ক্লাসে এসে দেখি আজ রাইসা আসেনি। মনে মনে ভাবলাম, যাক, ভালোই হলো, শান্তি মতো ক্লাসটা করতে পারবো। বলেই আমি আমার নির্দিষ্ট স্থানে গিয়ে বসে পড়লাম। ক্লাসগুলো রীতিমতো মনোযোগ সহকারে করলাম। তারপর কিছুক্ষণ ক্যাম্পাসে বসে থেকে দুপুর হলে নিশির কলেজের সামনে দাঁড়ালাম। একটু পর নিশিও বের হয়ে আসলো। তারপরে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে আব্বা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। খাওয়ার সময় নিশি বলল, মেয়েটাকে সরি বলেছিলে? আমি বললাম, না। নিশি বলল, কেন? আমি বললাম, ও আজকে ভার্সিটিতে আসে নাই। তারপর দুজনই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় নিশি বলল, দীপু, রাতের শহরটা একটু ঘুরে দেখতে চাই, এই ছোট্ট আবদারটা কি পূরণ করবে? আমি বললাম, ঠিক আছে, চলো। নিশি বলল, ধন্যবাদ আমার জামাইটা। বলেই নিশি রেডি হয়ে আসলো। বাইরে এসে রিক্সা ডাক দিতে চাইলেই নিশি বলল, আমি তোমার সাথে রাতের এই শহরে খোলা আকাশের নিচে হাঁটতে চাই। আমি বললাম, ঠিক আছে, চলো। বলেই আমি নিশির সাথে ফাঁকা ফুটপাত দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ নিশি আমার হাতটা ধরলো। হাতের আঙ্গুলের মধ্যে তার আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরলো। মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করছে। অনেকক্ষণ হাঁটার পর একটা টং দোকান পেলাম। আমি নিশিকে বললাম, নিশি, চা খাবে? নিশি বলল, তুমি যেটা খাওয়াবে আমি সেটাই খাবো। আমি বললাম, ঠিক আছে, চলো তাহলে। তারপর টং দোকান থেকে দুইজন 2 কাপ চা খেলাম। খাওয়া শেষে বিল মিটিয়ে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। অনেকক্ষণ পর বাসায় এসে নিশি রান্না করতে চলে গেল। আমিও ফোনে গান শুনতে লাগলাম। রান্না শেষে দুজন খাওয়া দাওয়া করে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিনে রাইসা ভার্সিটিতে আসলো না। নিশিও বলতে লাগলো মেয়েটাকে সরি বলেছি কিনা, কিন্তু আমি প্রতিদিনই বলি ও ভার্সিটিতে আসে না। মনের মধ্যে ওকে নিয়ে অজানা চিন্তা উকি দিতে লাগলো। ও তো একদিন ভার্সিটি মিস করে না, তাহলে 7 দিন আসলো না কেন? ওর কিছু হয়েছে নাকি? পরের দিন ভার্সিটিতে গিয়ে দেখি আজকেও রাইসা আসেনি। এবার চিন্তাটা একটু গাঢ় হলো। ক্লাস করে বাইরে বসে আছি, ভাবতে ভাবতে কখন যে নিশির কলেজ ছুটি দিয়ে দিয়েছে খেয়ালই করিনি। নিশি আমার দেরি দেখে ও নিজেই আমার ভার্সিটিতে চলে আসলো। এসে বলল, তুমি এখানে আজকে নিতে এলে না যে? আমি বললাম, খেয়াল করিনি, কখন সময় ওভার হয়ে গিয়েছে। নিশি বলল, কেন, কি হয়েছে, কি চিন্তা করছো? আমি বললাম, মেয়েটা আজকেও ভার্সিটিতে আসেনি। নিশি বলল, টেনশন করো না, বাসায় চলো। আমি বললাম, বলে আমি আর নিশি বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। ভার্সিটি থেকে বের হতেই দেখলাম একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। একটু পরে দেখলাম গাড়ি থেকে রাইসার আব্বু মানে আঙ্কেল বের হয়ে আসলো। ওনাকে অনেকদিন পর দেখলাম। তারপর আমি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, কেমন আছেন আপনি? আঙ্কেল বলল, ভালো নেই বাবা। আমি বললাম, কেন, কি হয়েছে আঙ্কেল?
আঙ্কেল বলল রাইসাকে নিয়ে অনেক বিপদে আছি। আমি বললাম কেন, কি হয়েছে রাইসার? আঙ্কেল বলল নিজের রুম থেকে বের হয় না, কিছু খায়ও না, জিজ্ঞাসা করলে বলে তোমাকে সরি না বলা পর্যন্ত ও কিছুই খাবে না। 2 দিন হলো না খেয়ে অনেক অসুস্থ হয়ে গেছে, তাই তোমার কাছে আসলাম। প্লিজ তুমি আমার সাথে চলো। আর ও তো ওর ভুল বুঝতে পারছে, তাই তুমি ওকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সাথে যাব। নিশি বলল আমিও যাব তোমার সাথে। আঙ্কেল বলল এই মেয়েটা কে দীপু? আমি কিছু বলার আগেই নিশি বলে উঠলো আমি ওর বউ। আঙ্কেল বলল দীপু তুমি বিয়ে করলে কবে? আমি বললাম এইবার গ্রামে গিয়ে। আঙ্কেল বলল মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাদের। আমি বললাম ধন্যবাদ। আঙ্কেল বলল তাহলে চলো আমার সাথে। আমি বললাম চলেন। বলেই আমি নিশি আর আঙ্কেল ওনার গাড়িতে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই রাইসাদের বাসায় পৌঁছে গেলাম। নিশি আমাকে বলল অনেক সুন্দর বাসা তো, অনেক বড় লোক তাই না? সেজন্যই মেয়েটার একটু অহংকারী। আমি বললাম তারপর আন্টির সাথেও সাক্ষাৎ করলাম। আমি আর নিশি এখন রাইসার রুমে ঢুকলাম। তারপর আমি বললাম ম্যাডাম এইসব কি, আপনি নাকি কিছুই খাচ্ছেন না? রাইসা বলল তাতে তোমার কি? আমি বললাম আমারই তো সব। রাইসা বলল মানে? আমি বললাম মানে আমার বন্ধু যদি না খেয়ে থাকে তাহলে তো আমারই কষ্ট হবে তাই না? রাইসা বলল বন্ধু? আমি বললাম হ্যাঁ বন্ধু, আপনি যেদিন ক্ষমা চাইছেন ওই দিনই আমি ক্ষমা করে দিয়েছি আর বন্ধু বলে স্বীকৃতি করেছি। রাইসা বলল না করনি। আমি বললাম কি করে? রাইসা বলল যদি করতে তাহলে ম্যাডাম আপনি এগুলো বলতেন না। আমি বললাম আচ্ছা সরি, আর বলবো না, এখন তো অন্তত খেয়ে নাও। তারপর নিশি বলল আসলে আমিও সরি, আমাকে ক্ষমা করে দিও। রাইসা বলল কেন? নিশি বলল কারণ ওই দিন হঠাৎ তোমাকে থাপ্পড় দেওয়াটা আমার উচিত হয়নি। রাইসা বলল সরি বলতে হবে না, ওইটা আমার প্রাপ্য ছিল, কারণ আমি দীপুর সাথে যে ব্যবহার করেছি সেজন্য থাপ্পড়টা কমই মনে হয়েছে, আমি কিছুই মনে করিনি। আমি বললাম বাদ দাও না। নিশি বলল ওকে, তাহলে আজ থেকে আমরাও ফ্রেন্ড। রাইসা বলল ওকে ফ্রেন্ড। তারপর আমরা 3জন অনেকক্ষণ আড্ডা দিলাম। আঙ্কেল আন্টিও 7 দিন পর রাইসাকে হাসতে দেখে তারাও অনেক খুশি হলো। তারপর দুপুরে আঙ্কেল আন্টি না খেয়ে কিছুতেই আসতে দিল না, তাই আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর আরো একটু রেস্ট নিয়ে বিকেলে আমি আর নিশি বাসায় চলে আসলাম। রাইসা সুস্থ না হওয়া পর্যন্ত আমি আর নিশি প্রতিদিনই রাইসাকে দেখতে যেতাম। কয়েকদিন পর রাইসাও পুরোপুরি সুস্থ হয়ে উঠলো, তাই সে ভার্সিটিতে আসা শুরু করেছে। এখন ক্লাস শেষে আমি রাইসা একসাথে ক্যাম্পাসে আড্ডা দিই। তারপর আড্ডা শেষ হলে নিশিকে কলেজ থেকে বাসায় নিয়ে আসি। বিকালে আবার আমরা 3জন একসাথে ঘুরতে বের হই। এভাবে নিশির ভালোবাসা আর রাইসার বন্ধুত্বের মাঝে কেটে গেল আরো 1 বছর 8 মাস। নিশির সামনে ইন্টার এক্সাম, আমার আর রাইসার অনার্সের ফাইনাল এক্সাম। পড়াশোনা 3জনেরই চাপ বেড়ে গেল। এখন আর প্রতিদিন ঘুরতে যাই না, কিন্তু একদিন পড়ার একঘেয়েমি দূর করার জন্য 3জনই ঘুরতে বের হলাম। অনেক ঘোরার পরে রাইসাকে বাসায় নামিয়ে দিতে আমার বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল। হঠাৎ আকাশটা অনেক মেঘাচ্ছন্ন হয়ে আসলো, চারিদিকে অন্ধকার নেমে আসলো। বাসায় আসতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে গুড়গুড় করে মেঘের গর্জন। খুব রোমান্টিক ওয়েদার তৈরি হলো। নিশি আমাকে বলল চলো ছাদে যাই। আমি বললাম এই বৃষ্টির মধ্যে ছাদে কেন? নিশি বলল তোমার সাথে বৃষ্টি বিলাস করতে চাই। আমি বললাম না, তোমার ঠান্ডা লেগে যাবে। নিশি বলল প্লিজ চলো না। প্রথমে যেতে না চাইলেও নিশির অনেক জোরাজোরিতে যেতে রাজি হলাম। তারপর 2জন মিলে ছাদে চলে আসলাম। নিশি হাত মিলে দিয়ে মুখটা আকাশের দিকে করে বৃষ্টি উপভোগ করছে, আমি বৃষ্টিতে ওর সাথে ভিজতেছি। তবে নিশির ভেজার আনন্দটাই আমার কাছে আরো ভালো লাগছে। হঠাৎ মেঘের একটা জোরে গর্জন হলো, আর সাথে সাথে নিশি ভয় পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে নিজের সাথে জড়িয়ে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে আমি নিশিকে বললাম নিশি রুমে চলো, অনেক ভেজা হয়েছে, ঠান্ডা লেগে যাবে। নিশি বলল কোলে তুলে নিয়ে গেলে যাব। আমি বললাম যেভাবে এসেছো সেভাবেই যাবে, এসো বলছি। নিশি বলল না, তাহলে আমি যাব না, কি আর করার। আমি নিশিকে ভেজা অবস্থায় কোলে তুলে নিলাম। নিশি আমাকে জড়িয়ে ধরলো আর আমি ওকে রুমে নিয়ে আসলাম। তারপর আমি বললাম যাও ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, তোমার পর আমি যাব। নিশি বলল ঠিক আছে। বলেই নিশি ওয়াশরুমে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর নিশি একেবারে গোসল করে বের হলো। তারপর আমি ওয়াশরুমে গেলাম, গিয়ে আমিও গোসল করে ড্রেস চেঞ্জ করে আসলাম। বাইরে এসে দেখি নিশি হাসি দিতেছে। আমি বুঝতে পারছি নিশির ঠান্ডা লেগে যাবে, তাই আমি বললাম যে ভিজতে হবে না, লাগলো তো ঠান্ডা। নিশি বলল তো কি হয়েছে, তুমি আসো না?
তারপর আমি মেডিসিন এনে নিশিকে দিয়ে বললাম, এটা খেয়ে নাও। নিশি বলল, ওকে। রাত অনেক গভীর হয়ে গেল, তখনও ঝুম বৃষ্টি, মনে হয় খাট কাঁপছে। হঠাৎ খাটটা কাঁপছে কেন? নিশির কপালে হাত দিয়ে দেখি ওর শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, সেজন্য কাঁপছে, সাথে খাটটাও কাঁপছে। হাই আল্লাহ, এখন আমি কি করি? এত জ্বর! তাই দেরি না করে বিছানা থেকে উঠে সোজা কিচেনে চলে গেলাম। ওখান থেকে বাটিতে পানি নিয়ে এসে নিশির কপালে জলপটি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা জলপটি দিলাম, তবুও নিশির কাঁপুনি থামলো না। আর জলপটি দিতে দিতে ওর কাপড়গুলো ভিজে ফেলেছি। এখানে তো আর কেউই নেই যে ওর ড্রেস চেঞ্জ করে দিবে, তাই এবার বাধ্য হয়ে আমি নিশির শরীর থেকে ড্রেস খুলে চেঞ্জ করে দিলাম। শরীরে 2টা কাঁথা দেওয়া আছে, তবুও কাঁপুনিটা কমছে না। এখন একটাই উপায়, মানবতাপ। তাই আমিও আমার টি শার্ট খুলে ফেললাম। তারপর নিশির কাছে শুয়ে পড়ে ওকে আমার শরীরের সাথে জড়িয়ে নিলাম। নিশি আমার উষ্ণতা পেয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। নিশির ঠোঁটগুলো কাঁপছে, তাই হঠাৎ আমি নিশির ঠোঁটে কিস করলাম। একটু পর দেখি নিশিও আমার ঠোঁটে কিস করতে শুরু করলো। আস্তে আস্তে কিসের মাত্রাটা বেড়ে গেল আর অন্য পর্যায়ে চলে গেল। আমি শুধু কিসই করতে চেয়েছিলাম, কিন্তু সেই রাতে নিশি আর আমার মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। নিশিকে এই অবস্থায় আমি উঠতে দিলাম না, তাই আমি উঠে দুজনের জন্য নাস্তা তৈরি করলাম। তারপর আমি নিশিকে খাইয়ে দিলাম, ওষুধ খাওয়ালাম। নিশি আমাকে বলল, আমি সত্যি ভাগ্যবতী। আমি বললাম, কি করে? নিশি বলল, তোমার মতো একটা কেয়ারিং জামাই পেয়েছি। আমিও আর সেই দিন ভার্সিটিতে গেলাম না। নিশি 2 দিন পর সুস্থ হয়ে উঠলো। তারপর দুজনই পড়াশোনায় মনোযোগ দিলাম, কারণ আমার অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম আর নিশির এইচএসসি ফাইনাল ইয়ার এক্সাম। পড়াশোনার চাপে রায়সার সাথে আর তেমন একটা কথা হলো না। এভাবে 3টা মাস চলে গেল। দেখতে দেখতে আমাদের পরীক্ষার সময় চলে আসলো। একে একে সব পরীক্ষা শেষ হলো। আমার শেষ হতেই নিশির এক্সাম শুরু হয়ে গেল। প্রতিদিনই নিশিকে আমি এক্সামে নিয়ে যাই, আবার এক্সাম শেষে বাসায় নিয়ে আসি। নিশিকে এই কয়েকদিন কোনো কাজ করতে দিলাম না। শেষ এক্সামের দিন নিশি আমাকে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, কি সারপ্রাইজ বলো? নিশি বলল, এখন বলবো না, আগে এক্সামটা দিয়ে আসি, তারপর বলবো। আমি বললাম, ঠিক আছে। নিশি বলল, কিন্তু তুমি একা আসবে না, রায়সাকেও নিয়ে আসবে। আমি বললাম, কেন? নিশি বলল, কারণ এই সারপ্রাইজের আনন্দটা আমি সবার সাথে ভাগাভাগি করে নিতে চাই। আমি বললাম, ঠিক আছে, আনবো। তারপর আমি নিশিকে শেষ এক্সাম দেওয়ার জন্য কলেজে নিয়ে গেলাম। নিশি এক্সাম হলে ঢুকলে আমি রায়সাকে ফোন করে ডেকে আনি। রায়সাও এসে বলল, বলো কি সারপ্রাইজ? আমি বললাম, আমি নিজেও জানি না, নিশি দিবে সারপ্রাইজ, তাই তোমাকেও আসতে বলছে। রায়সা বলল, ওকে। তারপর নিশির এক্সাম শেষ হয়ে বের হয়ে আসলো। আমি বললাম, এক্সাম কেমন হলো? নিশি বলল, আলহামদুলিল্লাহ। রায়সা বলল, এখন বলো সারপ্রাইজটা কি? নিশি বলল, এখানে বলবো না। আমি বললাম, তাহলে কোথায় বলবে? নিশি বলল, আজ থেকে সবাই তো ফ্রি, এক্সামও তো শেষ, চলো আজকে সারাদিন কোথাও ঘুরে আসি। রায়সা বলল, মন্দ হয় না, চলো তাহলে। তারপর আমরা 3জন আজকে অনেক ঘুরলাম। দুপুরে বাইরেও খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকেলে আরো কিছুক্ষণ ঘুরে রায়সা বলল, নিশি, এখন বলো তোমার সারপ্রাইজটা কি? নিশি বলল, ওকে বলছি, তার আগে আমি আইসক্রিম খাবো। আমি বললাম, ঠিক আছে, তোমরা থাকো, আমি রাস্তার ওপাশ থেকে নিয়ে আসছি। নিশি বলল, না, আজকে আমি নিয়ে আসবো, তোমরা এখানে বসো, কারণ আজ আমি অনেক খুশি। আমি বললাম, ওকে যাও। তারপর নিশি আইসক্রিম নিতে রাস্তার ওপাশে চলে গেল। এই ফাঁকে রায়সা আমাকে বলল, নিশি কি সারপ্রাইজ দিতে চাই বলো তো? আমি বললাম, আমিও তো বুঝতে পারছি না। তারপর নিশি 3টা আইসক্রিম কিনে আমাদের কাছে আসতে চাইলো, আর আচমকা একটা কার এসে নিশিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেল। আমি আর রায়সা একসাথে চোখ বড় বড় করে নিশির দিকে তাকালাম। আমি জোরে চিৎকার দিয়ে বলে উঠলাম, নিশি! বলেই এক দৌড়ে নিশির কাছে চলে গেলাম। কার গাড়িতে খেয়াল করলাম রায়সাকে ধর্ষণ করতে চাওয়া সেই বকাটে ছেলেগুলো। তার মানে ছেলেগুলো প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজটা ইচ্ছে করে করেছে, কিন্তু তারা তো জেলে ছিল, তার মানে তারা ছাড়া পেয়েছে। আমার দৌড়ে আসা দেখে রায়সাও নিশির কাছে দৌড়ে এলো।
আমি কোনো চিন্তা ভাবনা না করে নিশিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিলাম। আমি নিশিকে বলছি, নিশি তুমি প্লিজ চোখ বন্ধ করবে না, আমি তোমার সাথেই আছি, তোমার ভালোবাসা তোমার সাথেই আছে, তোমার কিছুই হবে না, তোমাকে আমি কিছুই হতে দিব না। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রায়সাও আমার পিছনে দৌড়ে আসছে। কিছুক্ষণ পর কাছেই একটা হাসপাতালে নিশিকে নিয়ে ঢুকলাম। হাসপাতালে যেতে ডাক্তার বলল, এটা তো পুলিশ কেস, আগে পুলিশকে ইনফর্ম করুন, তারপর আমরা তার ট্রিটমেন্ট করব। আমি বললাম ততক্ষণে ও মরে যাবে, আমি ইনফর্ম করছি, আপনি ওকে দেখেন প্লিজ। ডাক্তার বলল, সরি, আমাদের কিছুই করার নেই। রায়সা আস্তে আস্তে আঙ্কেলকে জানিয়েছে সব ঘটনা। ইতিমধ্যে আঙ্কেল হাসপাতালে চলে আসছে। উনি এসে ডাক্তারকে বলল, আপনি ট্রিটমেন্ট শুরু করেন, আমি পুলিশকে ইনফর্ম করেছি। ডাক্তার বলল ওকে। তারপর নিশিকে ওটিতে নিয়ে যাওয়া হলো। আমি ওয়েটিং রুমে গিয়ে ধরাস করে বসে পড়লাম। আমার ভেঙে পড়া দেখে রায়সা আর আঙ্কেল দুজনেই সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু আমার চোখের পানি বাধা মানছে না। মনে হচ্ছে এই বুঝি আমার নিশিকে হারিয়ে ফেলবো। ওকে ঢাকায় নিয়ে আসাই আমার সবচেয়ে বড় ভুল। কিছুক্ষণ পর রিক্সাওয়ালা চাচা, উনার স্ত্রী আর মহাজন চাচা সবাই চলে আসলো হাসপাতালে। উনাদের দেখে আমি একটু অবাকি হলাম, কারণ আমি তো কিছুই জানাইনি। তখন রায়সা বলল, আমি উনাদের জানিয়েছি। আজকে এত কষ্টের মাঝে একটু হলেও ভালো লাগছে যে ঢাকায় আমার কেউ ছিল না, সেখানে আজ আমার জন্য এত মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। উনারাও আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আঙ্কেল বলল, দীপু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর ওই ছেলেগুলোকে আবার পুলিশে ধরিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ওটি থেকে একটা নার্স বের হয়ে আসলো। আমরা সবাই ওনার কাছে গিয়ে বললাম, নার্স ওর কি অবস্থা? নার্স বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে, ব্লাড গ্রুপ AB নেগেটিভ। রায়সা বলল, আমার AB নেগেটিভ, চলুন আমি দিব। নার্স বলল, ওকে আসুন। বলেই রায়সা ব্লাড দিতে চলে গেল। আমি ভাবলাম যে আমাকে গাইয়া খ্যাত বলে সহ্য করতে পারতো না, আর সেই আমার ভালোবাসার মানুষটাকে রক্ত দিচ্ছে। যাই হোক, রায়সা ব্লাড দিয়ে আবার আমাদের কাছে এলো। আমি বললাম, ধন্যবাদ রায়সা। রায়সা বলল, আরে কি বলে এইসব, নিশি আমার বন্ধু না। প্রায় 4 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হলো। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার আমার নিশির কি অবস্থা? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ, শি ইজ আউট অফ ডেঞ্জার, এখন সে বিপদমুক্ত। কিন্তু আমি বললাম, কিন্তু কি ডাক্তার? ডাক্তার বলল, উনি প্রেগনেন্ট ছিলেন, ধাক্কা লাগার কারণে ভিতরের বাচ্চাটা মারা যায়, তাই আমরা ব্রণটাকে বের করছি। ও, তার মানে এটাই নিশির সারপ্রাইজ ছিল, নিশি মা হতে চলেছিল। তারপর আমি বললাম, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? ডাক্তার বলল, না, একটু পর ওকে বেডে শিফট করা হবে, ঘুমের ইনজেকশন দিয়েছি, কাল সকালে দেখা করতে পারবেন। আমি বললাম, থ্যাংক ইউ ডাক্তার। ডাক্তার বলল, ওয়েলকাম, বলেই উনি চলে গেলেন। কিছুক্ষণ পর নিশিকে বেডে শিফট করা হলো। রাতে আমি সবাইকে চলে যেতে বললাম। রায়সা যেতে চাইলো না, কিন্তু আমি জোর করে এই বাসায় পাঠিয়ে দিয়েছি, কারণ ব্লাড দিয়ে তার শরীরেও ক্লান্ত। কিন্তু আঙ্কেল গেল না। আমি আর আঙ্কেল সারা রাত নিশির বেডের পাশে বসে রাত জাগলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে আঙ্কেলকে নাস্তা করিয়ে বাসায় পাঠিয়ে দিলাম, আর রায়সা চলে আসলো। আমি বললাম, রায়সা তুমি এত সকালে আসছো কেন? রায়সা বলল, রাতে জোর করে পাঠিয়ে দিয়েছো, এখন কিছু বলতে পারবা না। আমি আর কিছু বললাম না। একটু পর নিশুরও জ্ঞান ফিরলো। আমি আর রায়সা পাশেই বসে আছি। আমি বললাম, নিশি এখন কেমন লাগছে? নিশি বলল, ভালো। তুমি এত শুকিয়ে গেছো কেন? আমি বললাম, আমার চিন্তা বাদ দাও, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তারপর আমি আবার বললাম, নিশি এত বড় সারপ্রাইজের কথা তুমি আমাকে বলনি কেন? নিশি বলল, বলার সুযোগই তো পেলাম না, কিন্তু আমি আমার বেবিটাকে টের পাচ্ছি না কেন? তখন আমি মাথা নিচু করে চুপ করে আছি। আমার চুপ থাকা দেখে নিশি আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? তারপর আমি নিশিকে সব খুলে বললাম। নিশি আমার কথা শুনে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। আমি বললাম, এই পাগলি, কান্না করছো কেন? আল্লাহ হয়তো এই সন্তানকে আমাদের কপালে রাখিনি, তুমি আমার পাশে থাকলে আমরা ক্রিকেট টিম তৈরি করব, চিন্তা কইরো না। আমার কথা শুনে নিশি মুচকে আসলো। তারপর আমি বললাম, নিশি তোমাকে আর আমি এখানে রাখবো না, তুমি সুস্থ হলে আমি তোমাকে নিয়ে সারা জীবনের জন্য গ্রামে চলে যাব। তোমার সাথে গ্রামে সুন্দর সকালে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটতে চাই, বাড়ির উঠানে বসে সন্ধ্যা উপভোগ করতে চাই। নিশি বলল, আমিও আর এখানে থাকতে চাই না। আমাদের কথা শুনে রায়সা মন খারাপ করলো আর বলল, আমি কি করলাম তাই তোমরা আমাকে ছেড়ে চলে যাবে?
আমি বললাম তোমার সাথে সারা জীবন যোগাযোগ রাখবো, চিন্তা কইরো না। রাইসা বলল তোমরা আমাদের বাসায় থাকো না প্লিজ। আমি বললাম না রাইসা, তা হয় না, আমাদেরও তো বাবা মা আছে, ওনারাও আমাদের ছেড়ে অনেক কষ্টে আছে, আমরা তাদের কাছে ফিরে যেতে চাই, আর আমরা অবশ্যই বেড়াতে আসবো তোমার সাথে দেখা করতে। রাইসার আঙ্কেল প্রথমে যেতে দিতে রাজি না হলেও আমরা ওনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পর যেতে দিতে রাজি হলো। প্রায় 15 দিন হাসপাতালে থাকার পর নিশি পুরোপুরি সুস্থ হয়ে উঠলো। হাসপাতালের সব বিল আঙ্কেলই দিল। কাল আমি আর নিশি গ্রামে ফিরে যাব। তাই রাইসা বলল এই শেষ দিন তোমরা আমাদের বাসায় থাকো প্লিজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। রাইসা বলল থ্যাংক ইউ। আমি আর নিশি রাইসাদের বাসায় গেলাম। রাতে আন্টি অনেক মজার মজার খাবার রান্না করলো, অনেক আনন্দ করলাম। রাতে ওখানে থাকার পর রওনা হলাম গ্রামের উদ্দেশ্যে। রাইসা আঙ্কেল আন্টি রিক্সাওয়ালা চাচা চাচি মহাজন সবাই আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে বিদায় জানাতে আসছে। ওনাদের দেখে অনেক ভালো লাগছে। আজ অনেকে ঢাকায় আমার আপনজন হয়েছে। ট্রেন সময় মতো চলে আসলো। ওনাদের সবাই থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে পড়লাম। 5 ঘন্টা জার্নি করে বগুড়া স্টেশনে পৌঁছে গেলাম। সেখানে থেকে একটা সিএনজি নিয়ে সোজা গ্রামের স্ট্যান্ডে এলাম। ওখান থেকে নিশির হাতটা ধরে মেঠোপথ দিয়ে হেঁটে গ্রামের বাড়িতে চলে আসলাম। আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই আমাদের দেখে অনেক খুশি হলো। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। সন্ধ্যায় নিশিকে রুমে দেখতে পেলাম না, তাই বাইরে উঠোনের দোলনায় গেলাম। গিয়ে দেখি নিশি ওখানে আনমনে বসে আছে, হয়তো সেই বাচ্চাটার কথা চিন্তা করছে। আমি বললাম নিশি এখানে একা একা বসে আছো কেন? নিশি বলল এমনি। আমি বললাম মন খারাপ? নিশি কোনো কথা না বলে আমার কাঁধে মাথা এলিয়ে দিল। তারপর আমি বললাম প্লিজ মন খারাপ করো না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশিকে অনেক বুঝালাম, তবুও নিশির মন খারাপই থাকলো। তারপর আমি বললাম দেখো তুমি এভাবে মন খারাপ করে থাকলে কিন্তু আমি কান্না করে দিব, আর আমি একবার কান্না শুরু করলে চোখের পানি নাক দিয়ে বের হয়। আমার কথা শুনে নিশি হাসতে লাগলো। তারপর আমি বললাম এই তো গুড গার্ল, এরকম সবসময় আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। আমার চোখে দেখো তোমাকে হাসলে কত সুন্দর লাগে। নিশি বলল দিন দিন তুমি এত রোমান্টিক হয়ে যাচ্ছ কেমনে? আমি বললাম তোমার ভালোবাসা আর আদর পেয়ে আমি আরো রোমান্টিক হয়ে যাচ্ছি। নিশি বলল যাও দুষ্টু। আমি বললাম দুষ্টু বললে দাঁড়াও, তাহলে একটু দুষ্টামি করি। বলেই আমি নিশির ঘাড়ে থুতনিটা রেখে গলায় কিস করতে লাগলাম। নিশি আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠছে। একটু পর আমি নিশিকে ছেড়ে দিলাম। তারপর নিশি আমাকে বলল আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন, কারণ কি? আমি বললাম তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই, কি কারণে তোমাকে এত ভালোবাসি আমি জানি না, আর আমি চাইও না কোনো কারণ খুঁজতে। যদি কোনো কারণ খুঁজি তাহলে সেই কারণের জন্যই তোমাকে ভালোবাসতে হবে, কিন্তু আমি চাই বিনা কারণে তোমাকে আমি ভালোবাসি, যাতে সব সময় বেশি বেশি ভালোবাসতে পারি। নিশি বলল আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী একটা মেয়ে তোমাকে জামাই হিসাবে পেয়েছি। বলেই নিশি আমার কাঁধে মাথাটা রেখে আমাকে জড়িয়ে ধরলো, আর আমরা দুজনে মিলে উঠোনের দোলনায় বসে গ্রামের নিঝুম সন্ধ্যাটা উপভোগ করতে লাগলাম। একদিন হঠাৎ নিশি বলে উঠলো দীপু ভাইয়া আমি প্রেগনেন্ট। তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। আর গল্পটির সিজন 2 আছে, যদি তোমরা চাও তো সিজন 2 নিয়ে আসবো, আর যদি তোমরা না চাও তো গল্পটি এখানেই সমাপ্ত করলাম। তো যাই হোক, আশা করি তোমাদের গল্পটি অনেক ভালো লাগছে। আর নেক্সট গল্পের জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট আর একটু বেশি বেশি লাইক করে দিও। ধন্যবাদ।